আরে ভাই কেকেআরের সাথে এটা কি হচ্ছে? হ্যাঁ, কেকেআরের পিছন ছাড়ছে না বৃষ্টি, বৃষ্টি কেকেআরের পিছন ছাড়ছে না, না এটা সেই বৃষ্টি নয়, এটা হচ্ছে সেই বৃষ্টি, আকাশের বৃষ্টি। হ্যাঁ, লাস্ট দুটো ম্যাচ কেকেআর কিন্তু বৃষ্টির কারণে খেলতে পারেনি, দুটো ম্যাচই বাতিল হয়েছে, যার ফলে কিন্তু এক পয়েন্ট নিয়ে কিন্তু ভাগ হয়ে গেছে। কেকেআর লাস্ট 7টা ম্যাচ কিন্তু 20 ওভার খেলতে পারেনি, মানে পুরো ওভার খেলতে পারেনি লাস্ট 7টা ম্যাচ। কেকেআর লাস্ট 20 ওভার খেলেছিল সেই আরসিবির বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে 1 রানে যেটা জিতেছিল, সেই ম্যাচে কিন্তু কেকেআর শুধু 20 ওভারে খেলেছিল। তারপর থেকে কিন্তু কেকেআর এখনও পর্যন্ত 7টা ম্যাচ হয়ে গেল কিন্তু 20 ওভার খেলেনি। কেকেআর সেই আরসিবি ইডেন গার্ডেন্সে আরসিবির ম্যাচের পরে কিন্তু পাঞ্জাবে খেলতে যায়, পাঞ্জাবে গিয়ে কিন্তু 18.4 ওভারে ম্যাচ জিতে নেয়, সেখানে কিন্তু 18.4 ওভারে কিন্তু ম্যাচটা শেষ হয়ে যায়। তারপরে দিল্লিতে যায়, দিল্লিতে গিয়ে দিল্লির বিরুদ্ধে 16.3 বলে কিন্তু ম্যাচ জিতে নেয়। তারপরে যায় মুম্বাইয়ের ঘরের মাঠে, মুম্বাইয়ের ঘরের মাঠে 18.5 মানে 18.5 বলে কিন্তু ম্যাচ জিতে। তারপরে যায় লখনৌয়ে গিয়ে 16.1 বলে কিন্তু ম্যাচ জিতে নেয়। তারপরে মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতার যে ঘরের মাঠে লাস্ট ম্যাচ ছিল কেকেআরের 2024-এর লাস্ট ম্যাচ, যেটা ঘরের মাঠে মুম্বাইয়ের ছিল, মুম্বাইয়ের সাথে, সেই ম্যাচটাও কিন্তু 16 ওভারের ম্যাচ হয়। তো মাঝে মাঝে বৃষ্টির কারণে ম্যাচটা কিন্তু অনেকক্ষণ বন্ধ ছিল। তারপরে ম্যাচটা শুরু হয়, 16 ওভারের ম্যাচ হয়, সেক্ষেত্রেও কিন্তু 16 ওভারের ম্যাচ হয়। এবং তারপরে কেকেআর গুজরাটে যায়, গুজরাটে কিন্তু সেখানেও ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল হয়ে যায়। তারপরে রাজস্থানের বিরুদ্ধে লিগ স্টেজের লাস্ট ম্যাচ ছিল, রাজস্থানের কিন্তু মানে রাজস্থানের কাছে ম্যাচটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল, তারা কিন্তু 2 নম্বরে শেষ করতে পারতো, সেই রকম একটা পজিশনে ছিল। কিন্তু কালকের মানে লিগ স্টেজের লাস্ট ম্যাচটাও রাজস্থান কিন্তু খেলতে পারেনি এবং কেকেআর 2024-এর লিগ স্টেজ শেষ করলো, লিগ টেবিলে 20 পয়েন্টে শেষ করলো কেকেআর। অপরদিকে রাজস্থানের কিন্তু অনেকটাই লস হয়ে গেল, কারণ রাজস্থান যেখানে এবারের আইপিএলে সবথেকে বেশি পয়েন্ট নিয়ে শেষ করার দাবিদার কিন্তু রাজস্থান ছিল, সেই রাজস্থান কিন্তু এবারে কিন্তু 3 নম্বরে চলে গেল এবং সর্বোচ্চ দল হিসাবে সর্বোচ্চ পয়েন্টের দল হিসাবে কেকেআর কিন্তু টপে রইল। 14 ম্যাচ খেলে তারা 20 পয়েন্ট নিয়ে টপে রয়ে গেল। কেকেআরের কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে ভাই, প্রথম দিকে যে ম্যাচগুলো বড় ব্যবধানে জিতেছিল সেখানে কিন্তু কেকেআর অনেকটাই প্লাস পয়েন্ট পেয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে লাস্ট দুটো ম্যাচ হয়নি, লাস্ট দুটো ম্যাচের জন্য পয়েন্ট ভাগ হয়ে গেছে। আমরা সবসময় প্রতিবারে যখন লিগ স্টেজ মানে আইপিএলে যখন লিগ স্টেজের লাস্ট পর্যায়ে চলে আসে, আমরা হিসাব করতে বসি ভাই কেকেআর কীভাবে লাস্ট হারে যাবে, কীভাবে না হবে, সেসব হিসাব করি। এবারে কিন্তু কেকেআর একদম রিল্যাক্সে রয়েছে, সেটা কিন্তু কালকে শ্রেয়াস আইয়ারে দেখে বোঝা যাচ্ছিল। শ্রেয়াস আইয়ারকে যখন ম্যাচ যখন বাতিল হয়, শ্রেয়াস আইয়ারকে যখন মাঠে ডাকা হয়, মানে দুটো ক্যাপ্টেনকে ডাকা হয়, সঞ্জু স্যামসনকে মানে রাজস্থানের সঞ্জু স্যামসনকে ডাকা হয় এবং কলকাতার শ্রেয়াস আইয়ারকে মাঠে ডাকা হয় যে ম্যাচটা বাতিল হয়েছে সেটা বলার জন্য। ভাই সঞ্জু স্যামসন তো মন ভাঙা, কারণ তারা 3 নম্বরে শেষ করতে হচ্ছে, তারা ম্যাচটা খেলতে পারেনি, হয়তো খেললে জিততে পারতো সেই রকম একটা চান্স ছিল, সেক্ষেত্রে কিন্তু তারা ম্যাচটা খেলতে পারেনি, তো তারা কিন্তু 3 নম্বরে শেষ করলো। এবং শ্রেয়াস আইয়ার ভাই যেভাবে এলো, একদম গব্বর সিংয়ের মতন বুকটা একদম ছাতি চওড়া করে, ভাই সেরা লেভেলের একটা মানে একটা মিমস হতে পারতো ওটা, মানে হবে কেউ যদি ওই জিনিসটা শ্যুট করে থাকে তো সেরা মিমস ওটা হতে পারে, কারণ সেইভাবে খেলেছে ভাই গব্বর সিংয়ের মতন, একদম টপে বসেছিল, পরপর লাস্ট 4টে ম্যাচ জিতে একদম টপে শেষ করেছে। আর প্রথম দিকে যে নেট রানের কেকেআর তুলেছিল সেটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে, যার ফলে কিন্তু আজকের 21 তারিখে কেকেআর কোয়ালিফায়ার 1 খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। হায়দ্রাবাদ যে পাঞ্জাবের বিরুদ্ধে জিতে গেছে, সেক্ষেত্রে রাজস্থানের ম্যাচটা হয়নি, তো তার ফলে নেট রান রেটে অনেকটাই এগিয়ে ছিল হায়দ্রাবাদ, সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদ 2-এ শেষ করেছে এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে হবে কেকেআরের হায়দ্রাবাদের বিরুদ্ধে হবে কেকেআরের কোয়ালিফায়ার 1 ম্যাচ এবং গতকাল ম্যাচ রয়েছে আরসিবি ভার্সেস রাজস্থান এলিমিনেটার। মানে এবার যে কোশ্চেনটা আসছে, আমরা যে লাস্ট দুটো ম্যাচে বৃষ্টি দেখলাম এবং আহমেদাবাদেও লাস্ট ম্যাচে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল হয়েছিল এবং আমাদের কাছে প্রশ্ন হচ্ছে সেমিফাইনালে মানে আজকে যদি বৃষ্টি হয় তাহলে কেকেআরের কী হবে? সবাই চাইছে যে বৃষ্টি হোক, কারণ বৃষ্টি হলে কেকেআরেরই সুবিধা, কারণ বৃষ্টি হলে কেকেআর কিন্তু ডিরেক্ট ফাইনালে চলে যাবে। তার কারণ হচ্ছে কেকেআর টপে শেষ করেছে, যে টপে শেষ করে সে কিন্তু কোয়ালিফায়ার 1 ম্যাচটা যদি না হয় সে কিন্তু সেমিফাইনালে মানে ডিরেক্ট ফাইনালে চলে যায় এবং সেক্ষেত্রে হায়দ্রাবাদেরও বেনিফিট থাকবে। হায়দ্রাবাদ কিন্তু ছিটকে যাবে না, সে কিন্তু এলিমিনেটার খেলবে, এলিমিনেটার 2টা খেলবে এবং আরসিবি ভার্সেস রাজস্থানের যে ম্যাচটা হবে সেখান থেকে যে জিতবে সে কিন্তু এলিমিনেটারে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু রাজস্থান বা আরসিবি এইরকম খেলার পজিশন থাকবে। তো সেক্ষেত্রে সবাই চাইছে কেকেআর ফ্যানরা বৃষ্টি হোক, তাই আমি বলবো ভাই বৃষ্টি চেয়েও না। তার কারণ হচ্ছে ভাই তোমরা সকলেই জানো কেকেআরের ওপেনিং জুটির কারণে কিন্তু কেকেআরকে এবছর একটু অন্যরকম লেগেছিল, সেই ওপেনিং জুটি ফিল সল্ট কিন্তু এবছর নেই, সেই কারণে কিন্তু
অনেকটাই চাপের হতে পারে ফাইনাল ম্যাচটা, যদি ডিরেক্ট ফাইনাল কেকেআর খেলে, যদি বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল হয়ে যায়। সেই কারণেই বলছি ম্যাচটা হোক, এটাই দোয়া করো যেন ম্যাচটা হয়। তার কারণ হচ্ছে ম্যাচটা যদি হয়, দেখো ফিল্ড সল্টের পরিবর্তে তো কাউকে তো আনতে হবে, সেটা কিন্তু ঝালিয়ে দেখে নেওয়া যাবে, কিন্তু না হলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে ফাইনালে গিয়ে ডিরেক্ট। শোনা যাচ্ছে ফিল্ড সল্টের জায়গায় গুরবাজ আসবে। গুরবাজ যেহেতু রাজস্থানের বিরুদ্ধেও গুরবাজের প্লেইং 11-এ গুরবাজের নাম ছিল, গুরবাজই একমাত্র অপশান রয়েছে। কেএস ভারত তো সেভাবে চলবে না, গুরবাজের নাম রয়েছে। গুরবাজ যদি ফাইনালে ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু একটা যথেষ্ট চাপের হয়ে যাবে। সেই কারণে হায়দ্রাবাদের বিরুদ্ধে, হায়দ্রাবাদের সাথে কেকেআরের ম্যাচটা যেন হয়, এটা সবাই আশা রাখব। এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার 1-এ হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা প্লেইং 11 কী করতে পারে চলো জেনে। যেহেতু তোমরা জানো এবারে কিন্তু ফিল সল্ট কিন্তু তারা কিন্তু চলে গেছে, কিন্তু পুরো ইংল্যান্ড টিম কিন্তু মানে আইপিএল ছেড়ে চলে গেছে। মানে তার মধ্যে কেকেআরের একজনই ইংল্যান্ডের প্লেয়ার ছিল, ফিল সল্ট, সে কিন্তু চলে গেছে ইংল্যান্ডে। আর এই ইংল্যান্ডের ফিল সল্ট চলে যাওয়ার কিন্তু কেকেআরের ওপেনিং জুটি অনেক বড় ঝটকা হতে পারে। সেই কারণে কিন্তু অনেক কেকেআর ফ্যানরা কিন্তু টেনশানে রয়েছে যে ওপেনিং জুটিটা কী হবে না হবে। সেই হিসাবে আমি দল বানিয়েছি, যদি কেকেআর আগে ব্যাট করে তো প্লেইং 11 কী হতে পারে। মানে যথেষ্ট রাজস্থানের বিরুদ্ধে যেভাবে রেখেছিল আমি সেইভাবেই ধরেছি, একটু চেঞ্জ রেখেছি। সেটা হলো কলকাতা যদি আগে ব্যাট করে ওপেনিং জুটি হিসাবে গুরবাজ এবং নারিন আসতে পারে। তার কারণ হচ্ছে গুরবাজই একমাত্র অপশান যে কিন্তু ওপেনিং জুটিতে এসে বিধ্বংস ব্যাটিং করতে পারে। কারণ ফিল সল্ট আর নারিনের মধ্যে যে কম্বিনেশনটা ছিল, যে মানে বন্ডিংটা তৈরি হয়েছিল, সেই বন্ডিংটা কিন্তু ভেঙে গেছে। তো সেখানে ফিল সল্ট ছিল, আর প্রথমেই বলেছি ফিল সল্ট ছিল উইকেট কিপার। আর যেহেতু উইকেট কিপার ছিল, তাহলে কেকেআরের নেক্সট রিপ্লেসমেন্ট হিসেবে উইকেট কিপার, ব্যাটসম্যান এবং ওপেনিং কিন্তু লাগবে। যেহেতু ফিল্ড শটের মধ্যে এই কটা অপশান ছিল, যেমন ওপেনিং জুটি বিধ্বংসী করতে পারে, কিপিং করতে পারে, তো এই সবগুলো ছিল। তো সেটা একমাত্র গুণ কিন্তু গুরবাজের মধ্যে রয়েছে। আর যদি বলো কেকেআরের আরও উইকেট কিপার অপশান রয়েছে, সেটা হলো কেএস ভারতের উইকেট কিপার অপশান থাকলেও সেক্ষেত্রে কিন্তু ওই যে বিধ্বংসী ওপেনিং জুটি সেটা কিন্তু কেএস ভারতের থেকে আশা করা যায় না। তো সেই হিসাবে গুরবাজকে আমি রেখেছি ওপেনিং জুটি গুরবাজ এবং সুনীল নারিন, মানে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড কম্বিনেশনটা ওপেনিং জুটিতে থাকছে। এবং 1 নম্বরে গুরবাজ, 2 নম্বরে সুনীল নারিন এবং 3 নম্বরে রাখছি ভেঙ্কটেশ আইয়ারকে। তার কারণ ভাই শ্রেয়াস আইয়ার যে লাস্ট 3 নম্বরে আসে না, ওটা আমার মনে হয় একটু চেঞ্জ করা উচিত। ভেঙ্কটেশকে একটু উপরে খেলানো উচিত। ভাই ভেঙ্কটেশের মধ্যে সেই কোয়ালিটি আছে। ভেঙ্কটেশ কিন্তু গতবারে ওপেনিং করেছিল, গতবারে কিন্তু খুব ভালো গুরবাজের সাথে কিন্তু খুব ভালো খেলেছিল। সেক্ষেত্রে ভেঙ্কটেশকে আগে পাঠানো উচিত। কারণ ওই শ্রেয়াস আইয়ার ভাই যে টেস্টের এবছর সেভাবে ফর্ম নেই, মানে নামলাই তো টেস্ট প্লেয়ারের মতন খেলছে। 4 নম্বরে আমি রাখছি শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস আইয়ার 4 নম্বরে। ভাই তুমি ঠিক আছো, তুমি যদি চাও তুমি আরও নিচে এসো এবং রামানদীপকে উপরে তোলো। আমি চাইবো রামানদীপকে উপরে তোলো। এবার 5 নম্বরকে আমি রিঙ্কু সিংকে রাখছি। 5 নম্বর, যদিও রিঙ্কু সিং ফিনিশার হিসেবে আমরা সকলেই চিনি, কিন্তু রিঙ্কু সিংকে আমি 5 নম্বরে রাখবো। ভাই সময় দাও, ওকে সময় দাও, বাচ্চা ছেলে সবে উঠছে, ওকে সময় দাও, সে ভালো পারফরমেন্স করবে। এবছর কিন্তু সেইভাবে রিঙ্কু সিংয়ের পারফরমেন্স নেই। তো সেক্ষেত্রে রিঙ্কু সিংকে একটু সময় দাও, সে যেন ভালো ইমপ্রুভ করতে পারে। এবং 6 নম্বরে আমি রাখছি নীতিশ রানা এবং মনীষ পান্ডের মধ্যে, দুজনের মধ্যে কেউ একজন থাকতে পারে। নীতিশ রানা, মনীষ পান্ডে, দুজনের মধ্যে। ভাই মনীষ পান্ডে যে একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচে কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলেছে। সেক্ষেত্রে মনীষ পান্ডে, নীতিশ রানা, এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একজন কিন্তু 6 নম্বরে আসতে পারে। এবং 7 নম্বরে আসছে রাসেল। 7 নম্বরে রাসেলের, ভাই ওই জায়গাটা 7 নম্বরে রাসেলের ঠিকই আছে। রাসেলের চাইলে আরও উপরে পাঠাতে পারো, কিন্তু 7 নম্বরে ঠিক আছে। এবার 8 নম্বরে আসছে রমনদীপ সিং। 8 নম্বরে। ভাই রমনদীপ সিংকে আরও উপরে ইমপ্রুভ করা উচিত। আমি চাইবো যে রমনদীপ সিং আরও উপরে খেলুক। রমনদীপ সিং প্রথম ম্যাচে সম্ভবত 3 না 4 নম্বরে নেমেছিল, সেক্ষেত্রে কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলেছিল। এবং যে কটা ম্যাচে রমনদীপ সিং লাস্ট 2 ওভার 3 ওভার খেলেছে, সেই 3 ওভার 2 ওভার কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলেছে রমনদীপ সিং। সেক্ষেত্রে রমনদীপ সিংকে আরও উপরে তোলা উচিত। এবং 9 নম্বরে থাকছে মিচেল স্টার্ক 9 নম্বরে আসছে এবং বোলিং অপশান এটা। তো মিচেল স্টার্ক ভালো ব্যাটিংও করে নেয়, সেক্ষেত্রে 9 নম্বরেও মিচেল স্টার্ককে রাখা হচ্ছে। মানে ব্যাটিং লাইন আপটা বুঝতে পারছো, তো পুরো 9 নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের ক্ষমতা রাখে। এবং 10 নম্বরে হার্ষিত রানা এবং 11 নম্বরে যে থাকছে বরুণ চক্রবর্তী। এটা হচ্ছে প্রথম ব্যাটিং করলে। এবং বোলিং করলে ওই নীতিশ রানা ইনফ্যাক্ট বা মনীষ পান্ডের জায়গায় ইনফ্যাক্ট হিসাবে বৈভব আরোরা এইসব আসতে পারে। তো
তো এই হতে পারে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্লেইং 11 হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু একটা এন্টারটেইনিং ম্যাচ হয়েছিল, একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল এবং মানে চর্চার ম্যাচ হয়েছিল। সেই হার্ষিদানা এই যে সেলিব্রেশনটা ছিল এটা নিয়ে কিন্তু হার্ষিদানা একটা ব্যান্ড খেয়েছে। তো আমার না কালকে আরেকটা জিনিসের ভয় লাগছিল যে শ্রেয়াস আইয়ার যে এইভাবে করে মাঠে নামছিল, যে ভোটটা জিতিয়ে যে মাঠে নামছিল, সেটা নিয়ে শ্রেয়াস আইয়ারকে ব্যান্ড খেতে হয় কি না। আমি একটা জিনিস বুঝতে পারি না ভাই, বিরাট কোহলি যেভাবে প্রতিটা কনভারসেশনে আম্পায়ারের সাথে যেভাবে ঝগড়া করে, সেক্ষেত্রে বিরাট কোহলিও কিন্তু মানে ব্যান্ডের সম্ভাবনা হতে পারে বা হয় না, ঠিক আছে। কিন্তু হার্ষিত রানা হার্ষিত রানা দুটো ব্যান্ড খেয়েছে এবছর আইপিএলে। হার্ষিত রানা দুটো ব্যান্ড খেয়েছে সেলিব্রেশনের জন্য। তো হার্ষিত রানা কিন্তু ভাই আলাদা লেভেলে সেলিব্রেশন করছে। হার্ষিত রানা এই বছর আইপিএলে কিন্তু তার সেরা যাচ্ছে এবং দেখাই যাক হায়দ্রাবাদের বিরুদ্ধে কেমন কি হতে পারে। কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে গত যে দুটো ম্যাচ কেকেআরের হয়েছে কিন্তু খুব ভালোভাবে কেকেআর কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে, খুব ভালোভাবে। দেখো হায়দ্রাবাদ কিন্তু এবছর আইপিএলের সব থেকে বিধ্বংসী ব্যাটিং কিন্তু হায়দ্রাবাদের রয়েছে। অভিষেক শর্মা, ট্রেভিস হেড, হেনরিকা ক্লাসন, ভাই আলাদাই লেভেলের ব্যাটিং করছে এরা তো T20কে T10 বানিয়ে দিয়েছে ভাই। 200, 250, 300 মানে 300 কাছাকাছি রান এদের কাছে কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে আহমেদাবাদের ম্যাচ মানে একদম নিউট্রাল ভেন্যুতে ম্যাচ হতে চলেছে হায়দ্রাবাদের ম্যাচ, না কলকাতার ফ্যান্স মানে না কলকাতার মাঠ না হায়দ্রাবাদের মাঠ। তো একদম নিউট্রাল ভেন্যুতে খেলা হতে চলেছে আহমেদাবাদে। দেখা যাক, আই হোপ ম্যাচটা ভালো হবে। ম্যাচটা ভালো হলে ম্যাচটা ভালো হোক এবং কেকেআর ফাইনালে যাক, ফাইনালে গিয়ে কেকেআর ট্রফিটা নিক। আর একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি, তোমরা কে এই জিনিসটা ফিল করতে পারছো বা কে এই জিনিসটাকে সাথে রিলেট করতে পারছো জানি না। আমি ভাই সিরিয়াসলি আমি চোখ বুঝালে সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। কেকেআর টিম ভাই ট্রফি নিয়ে এয়ারপোর্টে নামছে কলকাতা বিমানবন্দরে। ভাই সব কেকেআর ফ্যান্সরা পুরো চারিদিকে এয়ারপোর্টময় ভর্তি রয়েছে, একদম বেগুনি কালারের। ভাই সেই আলাদা লেভেলের ফিলিংস, আমি তো চোখ বুঝালেই ওটা দেখতে পাচ্ছি। এই স্বপ্নটা যেন আমাদের পূরণ হয়, সকলে আশা রেখে আজকের এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খেলাধুলার খবর দেখা হচ্ছে অন্য কোনো।